हाई एवरीवन वेलकम टू टीन्स बाडी अरुणिमा। आज के अष्टम श्रेणीर ताप चैप्टारटी निये आलोचना करब। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও যেটা আমার স্টুডেন্ট কঙ্কনা রিকোয়েস্ট করেছিল যে এটা আমাকে বোঝানোর জন্য, সেই জন্য আমি খুব সহজ করে বোঝাবার চেষ্টা করছি। যদিও এটা একটা লাইফ সায়েন্স বেসড চ্যানেল, এখানে লাইফ সায়েন্সের ওপরই বিভিন্ন টপিকে আলোচনা করা হয়, কিন্তু এটা একটা রিকোয়েস্ট ছিল, সেই জন্যই আমি চেষ্টা করলাম এইটা বোঝাবার জন্য। যদি তোমরা বুঝতে পেরে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমরা বুঝতে পারলে কি না। চলো শুরু করা যাক। তাপ চ্যাপ্টারটির প্রথমেই যেটা তোমাদের জানতে হবে যে তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো আমি লিখেছি, ধরো কোনো বস্তুতে তুমি তাপ দিচ্ছ, মানে তুমি উনুনের মধ্যে দুদিকে দুটো পাত্র বসিয়েছো, ঠিক আছে, একটা হলো লোহার আর একটা হলো তামার। দুটো পাত্র অবশ্যই দুই রকমভাবে গরম হবে। সেইটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রথম নির্ভর করে যেটা হলো বস্তুটির ভর। দুটো পাত্রর যেটা বসিয়েছো গরম করার জন্য সেই পাত্রগুলোর ভর, কোনটার ভর বেশি কোনটার ভর কম। দ্বিতীয় হলো কতটা উষ্ণতা বৃদ্ধি করতে হবে, মানে তুমি কতটা উষ্ণতা বৃদ্ধি করতে চাইছো এই দুটো পাত্রের, সেটার উপরও নির্ভর করছে যে তোমাকে কতটা তাপ দিতে হবে। আর তৃতীয় হলো বস্তু দুটির উপাদান, যেমন ধরো একদিকে বসিয়েছো তুমি লোহার একটা পাত্র, অন্যদিকে বসিয়েছো তুমি তামার একটা পাত্র, দুটো পাত্রের উপাদান অবশ্যই ভিন্ন ভিন্ন। তাহলে এই তিনটে হলো প্যারামিটার, এগুলোকে বলে প্যারামিটার। মানে হলো কি এই তিনটে বিষয়ের ওপরই তাপ কতটা দিতে হবে সেইটা নির্ভর করে। তাহলে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করছে: বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ আর বস্তুর উপাদান। এই তাপকে সাধারণত কিউ দিয়ে প্রকাশ করা হয়, আর এখানে ভরকে প্রকাশ করা হয় এম দিয়ে, উষ্ণতাকে প্রকাশ করা হয় টি দিয়ে, টেম্পারেচার, এগুলো। এবার এই বস্তুর উপাদান অংশটা এখন আমি বাদ রাখছি। এই যে মাঝে আমি চিহ্নটা লিখেছি, এই চিহ্নটা হলো ভ্যারিজ চিহ্ন, যে চিহ্নটা মানে হলো পরিবর্তন হওয়া, ঠিক আছে। অর্থাৎ এই তাপ কিসের কিসের সাথে পরিবর্তিত হচ্ছে? ভর, উষ্ণতা আর বস্তুর উপাদানের ওপর। এবার এই যে মানে সমীকরণটাকে আমি ম্যাথামেটিক্যাল ফর্মে লেখার চেষ্টা করেছি, সেটা হলো কিউ ভ্যারিজ এম ইন্টু টি। আমি বস্তুর উপাদান অংশটা এখন বাদ রেখেছি। ভ্যারিজ চিহ্নটার বদলে যখন তুমি সমীকরণের মধ্যে ভ্যারিজ চিহ্নটার বদলে যখন তুমি ইকুয়ালস টু আনবে, তখন অবশ্যই একটা কনস্ট্যান্ট আনতে হয়। কনস্ট্যান্ট মানে কি? এখানে তো পরিবর্তন হতে পারে, তাই তো, মানে এখানে কিছু ফিক্সড নয়, কিন্তু এইটাকেই যখন সমান চিহ্নে রূপান্তরিত হবে তখন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়। তাই জন্য আমি এখানে যে ভ্যারিজ চিহ্ন উঠে গেছে এবং তার পরিবর্তে সমান চিহ্ন দিয়েছি, তার জন্য একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করেছি। সেই কনস্ট্যান্টটা হলো কে। এই কেটাই হলো আপেক্ষিক তাপ, যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই সমীকরণটায় কে এর বদলে এস লিখবো, তাহলে কিউ ইজ ইকাল টু এস ইন্টু এম ইন্টু টি, ঠিক আছে। তাহলে কিউ হলো তাপ, এস হলো আপেক্ষিক তাপ, এম হলো বস্তুর ভর, আর টি হলো কতটা উষ্ণতা বৃদ্ধি করতে হবে সেইটা। তাহলে আপেক্ষিক তাপ কাকে বলছে? কোনো একক ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যতটা তাপ লাগে তাকে বলছে আপেক্ষিক তাপ। তাহলে এই আপেক্ষিক তাপ দিয়েই কি বোঝানো হয় বলো তো? মেনলি বোঝানো হয় বস্তুর উপাদান। তাহলে তোমরা ধরে নিতে পারো যে আপেক্ষিক তাপই হলো বস্তুর উপাদানকে বোঝাচ্ছে, ঠিক আছে, যেটার মাধ্যমে যেটা দিয়ে হিট যখন দেওয়া হয় সেটা বস্তুর উপাদানের সাথে সাথে বদলে যায়। তাহলে এই অংশ থেকে আমরা একটা সমীকরণ পেলাম, সেটা কি? কিউ ইজ ইকাল টু এম এস টি। এই যে ফর্মুলা, এটা সর্বদা মনে রাখবে। কিউ কি? তাপ। এম কি? বস্তুর ভর। এস কি? বস্তুর আপেক্ষিক তাপ। আর টি কি? কতটা উষ্ণতা বৃদ্ধি করতে হবে। দেখো এখানে আমি একটা তাপ সংক্রান্ত সমস্যা দিয়েছি, সেটা হলো 100 গ্রাম রূপার উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কতটা তাপ দিতে হবে। আচ্ছা, এখানে আগে যখন তোমরা এরকম তাপ সংক্রান্ত সমস্যা দেখবে তখন কি কি প্রোভাইডেড, মানে কি কি ইনফরমেশন দিয়ে দিয়েছে সেটা খেয়াল করবে। দেখো এখানে যেমন দিয়ে দিয়েছে রূপার ভর কতটা, তাহলে ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে। এম হলো 100 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, আর কি দিয়ে দিয়েছে? কতটা উষ্ণতা বৃদ্ধি করতে হবে। তাহলে যে টি বলছিলাম, টি দিয়ে দিয়েছে হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে রূপার আপেক্ষিক তাপও দিয়ে দিয়েছে
0.05 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে এসও দিয়ে দিয়েছে, যেটা আপেক্ষিক তাপ সেটাও দিয়ে দিয়েছে 0.05 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো তারপর দেখে নেবে যে এই এককগুলো সবকটা সিজিএস বা সবকটা এসআইতে একই এককে আছে কিনা, মানে সবকটা আইদার সিজিএস এককে থাকবে অথবা সবকটা এসআই এককেই থাকবে। এখানে দেখো সবকটা সিজিএস এককেই আছে। এবার আমি ফর্মুলাটা লিখব। কি ফর্মুলা ছিল? যে কিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু এস ইন্টু টি। আচ্ছা, এবার বসাই। এম কত? 100, এস কত? 0.05, টি কত? 20। তাহলে ক্যালকুলেট করলে কত হচ্ছে? তাহলে কিউ ইজিক্যাল টু হচ্ছে 100। আচ্ছা, কিউ মানে কি? কিউ হলো তাপ। তাপকে কিসে প্রকাশ করা হয়? ক্যালোরিতে প্রকাশ করা হয়। তাহলে 100 ক্যালোরি। তাহলে এই যে উত্তর লিখে দেবে যে 100 গ্রাম রূপার উষ্ণতা 20 ডিগ্রি বৃদ্ধি করতে 100 ক্যালোরি এই তাপ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একইভাবে চলো অন্য আরও একটা সমাধান করে নিই। এরপর আসি তাপ সংক্রান্ত দ্বিতীয় সমস্যায়। দেখো কি বলা হয়েছে, 500 গ্রামের একটি তামার পাত্রের উষ্ণতা যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হয় তাহলে 2250 ক্যালোরি তাপ দিতে হবে। তাহলে তামার আপেক্ষিক তাপ নির্ণয় করতে বলা হয়েছে। কি কি দিয়ে দিয়েছে সেটা আগে লিখে ফেলবে। দেখো এখানে তামার পাত্রের ভর দিয়ে দিয়েছে। তাহলে এম হলো কত? 500 গ্রাম, তাই তো? আর কি দেওয়া হয়েছে? উষ্ণতা কত বৃদ্ধি করা হয়েছে সেটা দিয়ে দিয়েছে, মানে টি দিয়ে দিয়েছে, সেটা হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কি দিয়ে দিয়েছে? সেটা হলো এই 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াতে কতটা তাপ লেগেছে সেটা দিয়ে দিয়েছে, মানে কিউ দিয়ে দিয়েছে। কিউ দিয়ে দিয়েছে সেটা হলো 2250 ক্যালোরি। এখান থেকে কি বার করতে হবে? এস বার করতে হবে। এসটা দিয়ে দেয়নি। এবার দেখো, তাহলে আগে কি চেক করে নেবে যে সবকটা সিজিএস এককে আছে কিনা। দেখো এখানে সবকটা এককে সিজিএস এ আছে, তাহলে ঠিক আছে। এবার ফর্মুলাটা লিখব। কিউ ইজ ইকুয়াল টু এম এস টি। এখানে কি বার করতে হবে? এস বার করতে হবে। তাই আমরা ফর্মুলাটা ঘুরিয়ে লিখছি, বা এম ইন্টু এস ইন্টু টি সমান সমান কিউ। তাহলে এখান থেকে শুধু কি বার করতে হবে? এস। এসটা এপাশে রাখলাম। এস ইজ ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু টি, মানে এম ইন্টু টিটা এপাশে চলে এলো। এবার আমরা পুট করব। কিউ এর কি ভ্যালু ছিল? 2250। এম এর কি ভ্যালু ছিল? 500। টি কত ছিল? 50। কাটো 0 0, এটা 5 দিয়ে হলো। এবার এটা দিয়ে যদি কি করো, 5 দিয়ে এটাকে করো, সেটা হলো 9। তাহলে আলটিমেটলি কত বেরোলো? 9 বাই, এখানে দেখো এগুলো এটা পড়ে আছে, মানে 9/100, মানে হলো 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তামার আপেক্ষিক তাপ হলো 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? তার মানে আগেরটায় আমরা কি বের করেছিলাম? কিউ বের করেছিলাম। এখান থেকে আমরা বার করলাম এস। এইভাবে যেটাই ক্যালকুলেট করতে দেবে তোমরা সেটা ক্যালকুলেট করে ফেলতে পারবে। এরপরের সমস্যা দেখো, 0.2 কেজি ভরের অ্যালুমিনিয়ামের একটা টুকরোকে 2100 ক্যালোরি তাপ দেওয়া হলো। ওই অ্যালুমিনিয়ামের উষ্ণতা কতটা বৃদ্ধি হবে? এখানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে, সেটা হলো 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি কি দিয়ে দিয়েছে সেটা আগে লিখে নেব। প্রথমে এম, সেটা হলো 0.2 কেজি। আর কি দিয়েছে? সেটা হলো তাপ দিয়ে দিয়েছে, মানে কিউটাই দিয়ে দিয়েছে। কিউ হলো কত? 2100 ক্যালোরি। আর বলেছে কতটা উষ্ণতা বৃদ্ধি করতে হবে, মানে আমরা টিটা জানি না। আর কি দিয়ে দিয়েছে? এসও দিয়ে দিয়েছে, আপেক্ষিক তাপ। এস হলো 0.21 ক্যালোরি পার গ্রাম
ডিগ্রি সেন্টিগ্রেড। এবার লক্ষ্য করো, এটা ক্যালোরিতে আছে, এটাও ক্যালোরি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, কিন্তু সমস্যা হলো এটা দেখো কেজিতে আছে। এই দুটো একক হলো কি সিজিএস এককে আছে, কিন্তু এটা হলো এসআই এককে আছে কেজিতে। তাহলে কেজিটাকে আগে কিসে কনভার্ট করতে হবে? গ্রামে। তাহলে তোমরা সবাই জানো যে কেজিটাকে কিভাবে গ্রামে কনভার্ট করবে। এখানে কেজি মানে হলো 2/10 ইন্টু কত থেকে গুণ করব? 1000। তাহলে কত হলো? এখানে 200 গ্রাম, তাই তো? এবার খেয়াল করো, এটাও গ্রামে আছে, এটা ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে যে কটা ডেটা আমাদের কাছে আছে সেগুলো সবই আছে সিজিএস এককে। তাহলে একইভাবে ফর্মুলাটা লিখব। সেই ফর্মুলাটা কি? কিউ ইজ ইকুয়াল টু এম এস টি। এখানে কি বার করতে হবে? টি। তাহলে ফর্মুলাটা প্রথমে ঘুরিয়ে লিখব। কি লিখব? এম ইন্টু এস ইন্টু টি ইজ ইকুয়াল টু কিউ, বা শুধু টিটা এপাশে রাখবো, টি ইজ ইকুয়াল টু কিউ বাই এম ইন্টু এস। বোঝা গেল? এবার তোমরা ভ্যালু বসাও। কিউ এর ভ্যালু কত? 2100 বাই এম হলো 200 আর এস হলো কত? 0.21, তাই তো? এবার ক্যালকুলেট করো। দেখো আমি এইখানটা ক্যালকুলেট করছি। 2100 ডিভাইডেড বাই 200 ইন্টু 0.21। তাহলে 00 দিয়ে এই দুটো 0 কেটে দিলাম, আর 0.21 দিয়ে 21কে কাটলে হয় 100, 100কে 2 দিয়ে কাটলে হবে 50। তাহলে কতটা টেম্পারেচার বাড়বে? 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার। এরপর আসি অবস্থার পরিবর্তন। দেখো পদার্থের সাধারণত 3টি অবস্থা, কঠিন, তরল আর গ্যাসীয়। এই কঠিন থেকে যখন তরলে পরিণত করা হয় তখন সে পদ্ধতিটাকে বলে গলন, আর তরল থেকে যখন গ্যাসীয় করা হয় তখন সেই পদ্ধতিটাকে বলে স্ফুটন। স্ফুটনের মাধ্যমে এটা হয়। ঠিক একইভাবে যদি গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় কনভার্ট করা হয় তখন সেটাকে বলে ঘনীভবন, আর তরল থেকে যখন কঠিনে রূপান্তরিত করা হয় তখন সেইটাকে বলে কঠিনীভবন। আচ্ছা, এই যে একটা পদার্থের একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হচ্ছে তার জন্য কখনো তাপ দিতে হয় বা কখনো তাপ নিষ্কাশন করে নিতে হয়। এইটাই হলো অবস্থার পরিবর্তন। যেমন ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল। যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডেরই জলে পরিণত করব তখন আমরা এখানে কি করব? যে তাপ প্রয়োগ হবে, সেই তাপটা হলো লীন তাপ। এই লীন তাপ কি? লীন তাপ হলো এমন ধরনের তাপ যেটা পদার্থের কোনো উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস ঘটায় না, এটা শুধুমাত্র পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য কাজে লাগে। তার মানে এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত করতে তাপ লাগে। ঠিক একইভাবে যদি রিভার্স করা হয় তাহলে এই জল থেকে যখন বরফে পরিণত করা হবে তখন কি করা হবে? তাপ নিষ্কাশন করে নিতে হবে, মানে এখান থেকে তাপ বের করে নিতে হবে, তখন সেটা এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফে পরিণত হয়ে যাবে। তাহলে গলনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় সেটাই হলো ওই পদার্থের গলনাঙ্ক। আবার একইভাবে হিমাঙ্ক কি? কোনো পদার্থের ক্ষেত্রে যে উষ্ণতায় মানে তার তরল অবস্থা থেকে সে কঠিন অবস্থায় পরিণত হয় তখন সেটাকে বলে হিমাঙ্ক। যেমন ধরো বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফ গলে জলে পরিণত হয়। তার মানে ঠিক একইভাবে হিমাঙ্ক হবে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল জমে বরফে পরিণত হয়। ঠিক একইভাবে সোনার ক্ষেত্রেও তাই, যে সোনার গলনাঙ্ক হলো 1063 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার সোনার হিমাঙ্কও কিন্তু 1063 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ নির্দিষ্ট কোনো পদার্থের ক্ষেত্রে তার গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই হয়।
একই তাপমাত্রায় হয় গলনাঙ্ক এবং হিমাঙ্ক। যখন এই রকম অবস্থার পরিবর্তন হয়, মানে কঠিন থেকে তরল বা তরল থেকে কঠিন, তা অনেক সময় কি হয়, কোনো কোনো ক্ষেত্রে সেই পদার্থটার আয়তন বৃদ্ধি হয়। আয়তন যখনই বাড়ে তার ঘনত্ব তখন কমে যায়, কারণ আমরা জানি যে ঘনত্ব সমান সমান কোনো বস্তুর ভর বাই তার আয়তন। তাহলে আয়তন যদি বেড়ে যায় তাহলে ঘনত্ব অটোমেটিক্যালি কি হয়ে যাবে, কমে যাবে। আমরা জানি যে ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, অর্থাৎ আয়তন যদি বাড়ে তাহলে ঘনত্ব কমবে। ঠিক একইভাবে যখন জল বরফে পরিণত হয়, বরফে আয়তন বৃদ্ধি হয়, জলের যতটা আয়তন ছিল তার চেয়ে বরফের আয়তন বাড়ে। অর্থাৎ কি, বরফের ঘনত্ব হ্রাস পাচ্ছে, তার ফলে বরফ সমপরিমাণ জলের থেকে কিন্তু অনেকটা হালকা হয়, সেই কারণেই কিন্তু বরফ জলের ওপর ভাসে। এই সুবিধা মানে এই যে জলের যে গুণ, এইটাকে কাজে লাগিয়েই শীতপ্রধান দেশে কিন্তু এই যে জলাশয়গুলোর নিচের যে জলাশয়ের যে প্রাণী তারা বেঁচে থাকে। কারণ প্রচণ্ড ঠান্ডা জায়গায় কি হয়, যখন জলের ওপরটা পুরো বরফে পরিণত হয়ে যায়, কিন্তু কি হয়, জলের নিচে কিন্তু মানে জলের নিচটা অবধি কিন্তু গোটাটা বরফ হয় না, শুধুমাত্র জলের উপরিতলটাই বরফ হয় এবং নিচে কিন্তু জলজ প্রাণী যেমন মাছেরা বেঁচে থাকতে পারে। তার মানেটা কি, যে জল যদি ধরো এটা একটা কোনো তোমার পুকুর বা এরকম কিছু হয়, তাহলে এই অংশটা তোমার জল থাকবে, কিন্তু এই অংশটা হবে বরফ। কারণ কি, বরফ যেহেতু হালকা, তাই সেটা জলের ওপর ভাসবে, তাই এই স্তরটা হয়ে যাবে হলো বরফ, কিন্তু নিচের এই অংশে থাকবে জল। এইখানেই জলজ প্রাণীরা কিন্তু বেঁচে থাকতে পারে। কিন্তু এই যে বরফের আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তার জন্য কিছু অসুবিধাও হয়। শীতপ্রধান দেশে যেখানে ধরো তোমার ওই জল সরবরাহ করা হয়, সেই সমস্ত পাইপের মধ্যে জল যদি জমে বরফ হয়ে যায়, বরফ হলে কি হবে, সেটা প্রসারিত হয়েছে, আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাই জন্য অনেক সময় পাইপ ফেটে যায়। বা ধরো এমনি কোনো গাড়ির মধ্যে রেডিয়েটারে যখন জল থাকে, সেইটা যদি বরফ হয়ে যায়, তখন কিন্তু সেটাও আয়তনে বৃদ্ধি হয়ে মানে বেড়ে যায়, তার ফলে ওই জায়গায় কিন্তু ফাটল সৃষ্টি হতে পারে। ঠিক এই একই কারণেই ঠান্ডা জায়গায় কিন্তু মাঝে মাঝে ধস নামে। কি হয়, ধরো এইটা একটা বড় পাথর, এই পাথরে ধরো খুব সামান্য এই জায়গাটায় সরু একটা ছিদ্র ছিল, এই জায়গাটায় ধরো জল ছিল, জল জমে বরফ হয়েছে। এবার জল যখন ছিল তার আয়তন কম ছিল, কিন্তু যখন সেটা বরফে পরিণত হলো আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হলো। এবার যেই এইখানে আয়তনটা বাড়ছে, তাহলে এই যে বরফটাই পাথরটার ওপর কি করছে, চাপ দিচ্ছে, তার ফলে এইটা কিন্তু ফেটে যায়। সেই কারণেই কিন্তু এই পাথর ফেটে ধস নামে শীতপ্রধান দেশে অনেক সময়। অর্থাৎ এই যে জল জমে বরফে পরিণত হয়, তার সুবিধা এবং অসুবিধা আছে। অনেক সময় এইভাবেও প্রশ্ন আসতে পারে যে জল জমে বরফ হয়, তার কি সুবিধা, তার কি অসুবিধা। আচ্ছা, এই যে জল জমে বরফ হলে আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার জন্য তোমরা একটা পরীক্ষা করতে পারো। সেটা হলো প্লাস্টিকের যে কোনো বটল নেবে, সেটাতে পুরো মুখ অবধি একদম মানে কোথাও কোনো গ্যাপ রাখবে না, পুরো বোতলটা জল ভর্তি করবে এবং ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে। তারপরে কি দেখবে, তোমরা যখন ওটা বরফ হয়ে যাবে, তখন দেখবে কিন্তু যে বোতলটার মধ্যে সামান্য ক্র্যাক হয়েছে। ঠিক আছে, তার মানে কি, যে জল যদি সমান পরিমাণ মানে যতটা জল ছিল বোতলে ধরতে পারে, ততটা জল যখন ছিল সেটার কিন্তু আয়তন এক নির্দিষ্ট ছিল। এবার যেই ওই সমপরিমাণ জলই বরফে পরিণত হয়েছে, ওটার আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এবার বোতলটা তো মানে জায়গা নির্দিষ্ট, তার ফলে ও কী করেছে, বোতলটার ওপর চাপ দিয়েছে এবং জায়গায় জায়গায় ফাটল ধরে গেছে, এরকম দেখা যায়। কিন্তু এটা মনে রাখবে যে বোতলটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবার কিছু কিছু পদার্থ আছে যেগুলো যখন তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হয়, তখন সেটার আয়তন হ্রাস পায়। তার মানে কি, আয়তন যেই কমে যাচ্ছে, আয়তন যেই হ্রাস পাচ্ছে, তার মানে ঘনত্ব সেটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, বেড়ে যাবে। তখন সেইটা কিন্তু
মানে তার বেশি ঘন হয়ে যাবে। ঠিক একইভাবে সেটা কিসের ক্ষেত্রে হয়? মোমের ক্ষেত্রে হয়। মানে তরল মোম ধরো তুমি নিলে, একটা পাত্রে তুমি তরল মোম নিলে, আর সেই তরল মোমের মধ্যে একটা কঠিন মোম ফেললে, দেখবে কি যে এইটা কিন্তু ডুবে যাবে। তার মানে কি, কঠিন মোম অনেক বেশি ঘন তরল মোমের থেকে, অর্থাৎ মোম যখন জমে কঠিনে পরিণত হয় সেটার ঘনত্ব বৃদ্ধিপ্রাপ্ত হয়। কোনো কোনো পদ্ধতিতে কোনো পদার্থের গলনাঙ্ককেও পরিবর্তন করা যায়। সেটা কিভাবে? সেটা হলো চাপ প্রয়োগের মাধ্যমে। তোমরা এই পরীক্ষাটা করতে পারো বাড়িতেই, যে দুটো বরফ নেবে, দুটো বরফকে ধরে এরকমভাবে চাপ দেবে, কিছুক্ষণ পর এরমভাবে রাখার পর যখন মানে ছেড়ে দেবে, চাপটা সরিয়ে নেবে, তখন দেখবে কি যে বরফ দুটো কিন্তু জোড়া লেগে গেছে। এর কি কারণ? ধরে নাও এই দুটো বরফ, এবার যখন তুমি এরমভাবে চাপ সৃষ্টি করছো, তখন এই অংশটা আর এই অংশটা, এই দুটো অংশের চাপ কমে গেছে। চাপ যেই কমে গেছে, এই দুটো অংশের গলনাঙ্কও কমে গেছে। তার ফলে খুব সহজে এই দুটো জায়গার মানে যে বরফ দুটো গলে জলে পরিণত হয়েছে। ঠিক আছে, যেই আমি এবার চাপটা সরিয়ে নিলাম, মানে এই যে প্রেশারটা দিচ্ছিলাম, এই প্রেশারটা দেওয়া বন্ধ করে দিলাম, কি হলো তাহলে? এই যে দুটো জায়গায় যে চাপ প্রয়োগ হচ্ছিল, সেই চাপ প্রয়োগ বন্ধ হয়ে গেল, অর্থাৎ যে গলনাঙ্ক কমে গেছিল সেটাও নর্মাল হয়ে গেল। তার ফলে এই দুটো জায়গার যে গলে যাওয়া জল সেটা বরফ হয়ে গেল। সেই কারণেই এই বরফ দুটো জোড়া লেগে গেল। তাহলে যখন তুমি চাপ প্রয়োগ করবে তখন কি হয়? গলনাঙ্ক কমে যায়। সেই কারণেই যখন গলনাঙ্ক উল্লেখ করতে হবে, ধরো কোনো পদার্থের গলনাঙ্ককে তুমি উল্লেখ করছো, তখন অবশ্যই বলে দিতে হবে যে কোন চাপে। আমরা সেই কারণে কি বলি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেজন্য চাপের সাথে কিন্তু গলনাঙ্ক এটা পরিবর্তিত হতে থাকে। কিছু কিছু পদার্থ আছে যাদের ক্ষেত্রে গলনের সময় এদের আয়তন বাড়ে, যেমন সীসা, অ্যালুমিনিয়াম, এদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে যখন তুমি চাপ প্রয়োগ করবে তাদের গলনাঙ্ক বেড়ে যায়। তার মানে কি, এখান থেকে একটা সম্পর্ক পেলে, সেটা হলো যখন কোনো পদার্থের গলন হয়, সেই গলনের সময় যদি তার আয়তন প্রসারিত হয়, আয়তন বাড়ে, তখন চাপ প্রয়োগে তার গলনাঙ্ক বাড়বে। আর যখন ধরো কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হচ্ছে, মানে গলনের সময় পদার্থের অবস্থার আয়তনের হ্রাস ঘটে, তখন চাপ প্রয়োগে গলনাঙ্ক হ্রাস পায়। এই দুটো স্টেটমেন্ট কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, যে সমস্ত পদার্থের ক্ষেত্রে গলনের ফলে আয়তন কমছে, তাদের ক্ষেত্রে যখন তুমি চাপ প্রয়োগ করবে তাদের ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক কমবে। আর যে সমস্ত পদার্থ যেমন সীসা, অ্যালুমিনিয়াম, এদের ক্ষেত্রে গলনের ফলে কি হয়? আয়তন বাড়ে, তাদের ক্ষেত্রে যখন চাপ দেবে তাদের কিন্তু গলনাঙ্ক বেড়ে যাবে, মানে বেশি টেম্পারেচারে গিয়ে সেটা গলবে। আর বরফের ক্ষেত্রে কি হয়? যখন ধরো বরফ থেকে জল হয়, আয়তন কি হয় বললাম? হ্রাস হয়। সেই কারণে কি হচ্ছে? চাপ দিলে এদের গলনাঙ্ক কমে যাচ্ছে। তাহলে লিন তাপের কাজ বা ভূমিকা তোমরা বুঝতে পারলে। তাহলে তোমরা এবার নিজেদেরকে প্রশ্ন করো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ বেশি ঠান্ডা না 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল বেশি ঠান্ডা? কোনটা হবে? অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ বেশি ঠান্ডা, কারণ ওর মধ্যে লিন তাপটাও আছে। ঠিক একইভাবে যদি আমি বলি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয়? জল ফুটে বাষ্পে পরিণত হয়। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল বেশি গরম না 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প বেশি গরম? উত্তর হবে কি? 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প বেশি গরম, কারণ ওর মধ্যেও লিন তাপ আছে। লিন তাপটা কি করেছে? ওর অবস্থার পরিবর্তন করেছে। তাহলে যদি তাপের দিক থেকে দেখি তাহলে অবশ্যই কিন্তু বাষ্পটা বেশি গরম। যখন তরল থেকে গ্যাসে পরিণত হয় তখন এখানে তাপ প্রয়োগ করতে হয়, আর গ্যাস থেকে যখন তরলে পরিণত হয় তখন তাপ নিষ্কাশন করে নিতে হয়। এবার ধরো এটা হলো জল আর এখানে হলো বাষ্প, ঠিক আছে? এবার এই যে জল থেকে বাষ্পে পরিণত হতে কি লাগছে? লিন তাপ দিতে হচ্ছে। এটা ধরে নাও 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, আর এটা ধরে নাও 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প,
ঠিক আছে, এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি পার গ্রাম লিন তাপ লাগে। ঠিক আছে, আবার একইভাবে বাষ্প থেকে যদি জলে পরিণত করতে হয় তখন এই 537 ক্যালোরি পার গ্রাম এই যে তাপটাকে নিষ্কাশন করে নিতে হবে। এবার এই যে স্ফুটনাঙ্ক মানে যে তাপমাত্রায় গিয়ে জল ফুটে বাষ্পে পরিণত হচ্ছে এইটাকেও নানাভাবে ইনফ্লুয়েন্স করা যায়। এই যে স্ফুটনাঙ্ক এটা তিনটে বিষয়ের ওপর নির্ভর করে। একটা হলো তরলের প্রকৃতি, কী ধরনের তরল ব্যবহার হচ্ছে ফোটানোর জন্য বা স্ফুটনের জন্য। দ্বিতীয় হলো এই তরলের সাথে কি কি পদার্থ দ্রবীভূত করা আছে যেটার জন্য কি হয় অনেক সময় এই স্ফুটনাঙ্ক বেড়ে যায়। যেমন ধরো তুমি যদি শুধু জলকে ফোটাও সেটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটবে, কিন্তু জলের মধ্যে তুমি যদি নুন মিশিয়ে ফোটাও সেটা কিন্তু আরেকটু বেশি তাপমাত্রায় ফুটবে। আর তার সাথে নির্ভর করে চাপের ওপরও এই যে স্ফুটনাঙ্ক নির্ভর করে। অর্থাৎ চাপ যদি বাড়ানো হয় তখন কিন্তু স্ফুটনাঙ্ক বেড়ে যায়, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে। এই যে প্রপার্টি এইটাকে ব্যবহার করা হয় প্রেসার কুকারের ক্ষেত্রে। প্রেসার কুকার কি একটা বদ্ধ চেম্বার যেটার মধ্যে কি করা হয় যে ভেতরে যে চাপটাকে সেটাকে আটকে দেওয়া হয়, তাই তো। এবার যেই এর ভিতরে চাপ বাড়তে থাকে, এর ভেতরে চাপ বাড়তে থাকে তখন কি হয় এই যে এর ভিতরে যে তরল আছে সেইটা ফুটতে শুরু করে, কারণ তার স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়। এবার যত স্ফুটনাঙ্ক বেড়ে যাবে খাদ্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই কারণেই প্রেসার কুকারের মধ্যে খাদ্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই চ্যাপ্টারের যে অংশগুলো বুঝতে অসুবিধা হতে পারে সেই অংশগুলোই আমি টাচ করে গেছি, বোঝাবার চেষ্টা করেছি। আরও অনেকটা অংশই বাকি আছে, কিন্তু সেটা তোমরা নর্মাল যদি বই থেকে রিডিং পড়ো তাহলে বুঝতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।